যাবি যে আমাদের অর্থমন্ত্রী তার বাজেটের একটা পোর্শন নিয়ে আমি একটু আলোকপাত করব যে অনেক বছর পর আমরা একটা জিনিস দেখতে পারলাম যেখানটায় আয় করের উপর একটা ভালো ছাড় লক্ষ্য করা যাচ্ছে। সেটা প্রায় 12 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ 12,75,000 টাকা, অর্থাৎ 75,000 টাকা তো স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, অর্থাৎ ওভারঅল 13 লাখের উপরে যাদের ইয়ারলি ইনকাম তারা কোনো ট্যাক্স দেবে না। তারপরে 16 লক্ষ পর্যন্ত 15%, তারপরে 20%। একটা নতুন স্ল্যাব তৈরি করেছে, সেটা হচ্ছে 20 থেকে 25, সেটা হচ্ছে 25%, এবং মোর দেন 25 এটা 30%। তাহলে এই ট্যাক্সের এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা ভালো ছাড় মধ্যবিত্তরা পাচ্ছে, কিন্তু এই ছাড়টা কিভাবে এফেক্ট করছে ইকোনমিতে। ভারতীয় অর্থনীতির দিকে যদি একটু আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পারবো যে ভারতের অর্থনীতির মধ্যে কনজামশন বা ভোগ ব্যয় এর মধ্যে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড বা একটা ফ্ল্যাগিং সিচুয়েশন, একটা দুর্বলতা, অর্থাৎ ভোগ ব্যয়ের মধ্যে একটা দুর্বলতা ভারতের অর্থনীতিতে দেখা যাচ্ছে। এই ব্যাপারটা প্রমাণিত, এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট এই কথাটা স্বীকার করেছেন। শুধুমাত্র ট্যাক্স রেট কাট করে, অর্থাৎ সুদের হার কমিয়ে ডিমান্ড বা চাহিদাকে বাড়ানো যায় না। চাহিদা বাড়াতে হলে সাদা কথায় বলতে হয় লোকের হাতে অর্থ থাকতে হবে, সেই অর্থ তারা ব্যয় করবে অথবা সঞ্চয় করবে। অর্থাৎ একজন ব্যক্তির হাতে অর্থ যখন কোনো ব্যক্তির হাতে আসবে তখন সেই অর্থ সে ইকোনমিতে ফেরত দেবে, সে কনজামশন অথবা সেভিংস অথবা ইনভেস্টমেন্ট, যে কোনো প্রকারেই সেই অর্থ ইকোনমিতে ফেরত যায়। এবং সেই অর্থ যখন উৎপাদনের মাধ্যমে ইকোনমিতে ফেরত যায় তখন তার আয়ের অংশ সরকার বা গভর্নমেন্টের কাছে যায়, যা দিয়ে বিভিন্ন ধরনের জনসেবামূলক ক্রিয়াকলাপ করা যেতে পারে। তাহলে এই যে ট্যাক্স ছাড়, এর পেছনে কারণ কি হতে পারে? ভারতের ভোগ ব্যয়ের একটা নিম্নমুখী অবস্থা অথবা একটা ফ্ল্যাগিং সিচুয়েশন। অর্থাৎ এই সিচুয়েশন থেকে যদি বাড়তে হয় তবে আয় কর সর্বতোভাবে নির্মূল করে দেওয়ার মতো অবস্থায় নিয়ে যাওয়া বাঞ্ছনীয়। কিন্তু এই মুহূর্তে যে ট্যাক্স ব্যবস্থায় যে স্ল্যাবের কথা বলা হলো তা নতুন পে কমিশনের সাপেক্ষে কতটা প্রভাব ফেলবে ভোগ ব্যয় বাড়ানোতে তা প্রশ্নের মুখে রাখে। আমরা জানি, আমি আমার আগের এক
লেকচারে বলেছিলাম ভারতের নমিনাল এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েট করছে। এই যে ডেপ্রিসিয়েট করা, এটা কিন্তু একদিক থেকে ভারতের রপ্তানিকে বৃদ্ধিতে সাহায্য করে। এই রপ্তানি বৃদ্ধি আবার ইকোনমিক গ্রোথে সাহায্য করে। তাহলে কিন্তু সেরকমটা ভারতে এই মুহূর্তে হচ্ছে না। এই না হওয়ার পেছনে কারণ হচ্ছে রিয়েল এক্সচেঞ্জ রেট যে চেঞ্জ হচ্ছে সেটা নমিনাল এক্সচেঞ্জ রেটের সঙ্গে একই দিকে হচ্ছে না। ডাইরেকশন দুটোর চেঞ্জ হয়ে গেছে। আর এই ডাইরেকশন অর্থাৎ রিয়েল এক্সচেঞ্জ রেটে আমরা জানি যে নমিনাল এক্সচেঞ্জ রেটের সঙ্গে যদি আমরা ডোমেস্টিক প্রাইস এবং ফরেন গুডস প্রাইসের রেশিও গুণ করি তবে আমরা রিয়েল এক্সচেঞ্জ রেট পাই। তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেটের মধ্যে একটা বিশেষ প্রভাব ফেলছে ডোমেস্টিক গুডস প্রাইস, অর্থাৎ দেশের ভেতরে যে দ্রব্য রয়েছে। হলে নমিনাল এক্সচেঞ্জ রেটের যদি পতন হয়, পাশাপাশি যদি ডোমেস্টিক গুডস বা ঘরোয়া দ্রব্যের দাম বৃদ্ধি পায় এবং দাম বৃদ্ধি পাওয়া যে হার সেটা যদি নমিনাল এক্সচেঞ্জ রেটের হারের তুলনায় পতনের হারের তুলনায় বেশি হয়, তবে রিয়েল এক্সচেঞ্জ রেট কিন্তু বাড়তে শুরু করবে। অর্থাৎ দুটো ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু এক্সপোর্টের বৃদ্ধি হবে না, যার ফলস্বরূপ আমাদের গ্রোথে তেমন সাহায্য পাবে না। তাহলে আমরা দেখেছি যে মার্কআপ প্রাইস লাগাতার ভাবে একটা আপওয়ার্ড ট্রেন্ড নিয়েতে রয়েছে। এই মার্কআপ প্রাইসটা কি? মার্কআপ প্রাইস হচ্ছে যে একটা প্রোডাকশন কস্ট থাকে, তারপরে সেলিং কস্ট থাকে, তার যে ডিফারেন্স সেটা হচ্ছে মার্কআপ কস্ট, মার্কআপ প্রাইস। তাহলে এই যে ডিফারেন্সটাই অ্যাকচুয়ালি প্রফিট। অর্থাৎ যদি কর্পোরেট সেক্টরের প্রফিটকে আমরা লক্ষ্য করি, এর একটা গতি কিন্তু ঊর্ধ্বমুখী আছে। তাহলে এই যে ঊর্ধ্বমুখী প্রফিট, এই ব্যাপারটা কিন্তু আমাদের সাধারণ লোকের দ্রব্যের কেনার উপরে বেস করে হয়নি। তাহলে একদিকে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে আমাদের কনজাম্পশন কমতে শুরু করেছে। তাহলে কনজাম্পশনকে বাড়াতে হলে আমাদের যেটা বিশেষ দরকার সেটা হচ্ছে আয়কর সর্বতভাবে বিলুপ্ত করে দেওয়া। এবং আমরা একটা জিনিস খেয়াল করে দেখব যে যদি আমাদের ট্যাক্স সিস্টেমে আমরা দেখব যে মারাত্মকভাবে প্রত্যেকটা দ্রব্যের ওপরে আমাদের কর আমাদের দিতে হয়। শুধু আয়কর নয়, আয়কর করার পর সেই টাকা থেকে সঞ্চয় করার পর সঞ্চয় যদি করে সেই সঞ্চয় থেকে যা পাওয়া যায় সে তার উপরেও কর পড়ে। এবং সেটা যদি কোনো স্টক মার্কেটে রাখা হয় এবং সেখান থেকে যদি কোনো ডিভিডেন্ড পাওয়া যায় তার উপরেও কর বসে। সুতরাং করের একটা বেড়া জাল ভারতীয় অর্থনীতিতে রয়েছে এবং যা প্রোডাকশনকে অনেকাংশে ক্ষতিগ্রস্ত করছে। কারণ কনজাম্পশন বা ভোগ বাড়বে যখনই আমাদের জব ক্রিয়েশন হবে। এবং আমাদের জব ক্রিয়েশন হলে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে ইকোনমিতে যে অ্যাসপায়ারেন্ট গ্রুপ, অর্থাৎ যারা একটু আকাঙ্ক্ষা বহন করে সেই গ্রুপ, যাকে আমরা মধ্যবিত্ত গ্রুপ বলতে পারি, মধ্যবিত্ত দল বলতে পারি, সেই মধ্যবিত্ত দলের কে সারভাইভ করা এবং বেঁচে ওঠা খুব জরুরি। কারণ মধ্যবিত্ত গ্রুপ বা দল তখনই বাঁচবে যখন তাদের কাজ তারা পাবে এবং যে কাজ তারা নিশ্চিন্তে স্বাধীনভাবে এবং শান্তিতে করতে পারে। যদি শুধুমাত্র
প্রাইভেট অর্গানাইজেশনের মধ্যে সে জড়িত হয়, তবে তা কিন্তু কখনোই তার হিউজ কনজামশনে আনবে না, কারণ সে সবসময় ইনসিকিউরিটিতে ভুগবে এবং প্রফিটের উপর বেস করে, মুনাফার উপর বেস করে যে কোনো বিনিয়োগকারী সংস্থা তার কাজ চালিয়ে যায়। সুতরাং স্বাভাবিকভাবে তার অর্থের আয়ের গতিও সেভাবে বাড়বে না। সুতরাং সরকারি জব এবং বেসরকারি জব, শিল্প এবং উৎপাদন সবকিছুকে একত্রিত করে আমাদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে, আমাদের ইকোনমিকে উপরে নিয়ে আসতে হবে, যার মধ্য দিয়ে আমরা ভোগটাকে বাড়াতে পারবো। যদি আমরা ভোগ বাড়াতে পারি, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে যোগান তো সেই পর্যায়ে হবে না। তাহলে যোগান যদি সেই পর্যায়ে না হয়, তাহলে যোগান বাড়ানোর জন্য সরকারকে বিভিন্ন ধরনের প্রকল্প নিতে হবে, যেটা হচ্ছে সাপ্লাই সাইড ইকোনমিতে পড়ে। অর্থাৎ সাপ্লাই সাইড বাড়ানোর জন্য তখন কম সুদ বা এরকম ধরনের ব্যবস্থা করার মধ্য দিয়ে আমরা উৎপাদনকে বাড়িয়ে নিয়ে আসতে পারবো। এতে সার্বিক উন্নয়ন হবে। দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যা বাড়ছে তার থেকেও বেশি হারে বাড়ার প্রবণতা থাকবে। শুধুমাত্র যদি আমরা সরকারি আয়ের কথাই চিন্তা করি আর উৎপাদনের কথা চিন্তা না করি, তবে আমাদের অর্থনীতি এক মন্দার সম্মুখীন হতে যাবে। কারণ যদি প্রোডাকশন হয় তখনই তো জব ক্রিয়েশন হবে, আর যখন জব ক্রিয়েশন হবে তখনই তো ওয়ার্কাররা জব পাবে, তাদের আয় বাড়বে এবং সেই আয়ের সাপেক্ষে তারা বাজারে চাহিদা করবে, ভোগ্যদ্রব্যের উৎপাদন বাড়বে। যে কোনো ইকোনমিতে এই ভোগ্যদ্রব্য উৎপাদনে মধ্যবিত্তের ভোগ্যদ্রব্য ক্রয়ে মধ্যবিত্তের একটা বিশেষ ভূমিকা থাকে। ভূমিকা থাকে। যারা পুয়োর তারা সরকারি সাহায্যের ছাতার তলায় তারা বসবাস করে, আর যারা ওপরে অবস্থান করে তারা তাদের সংখ্যাটা খুবই কম। গোটা ভারতবর্ষের প্রায় 10% বা 15% সেই পার্সেন্ট লোক কিছু ভোগ ব্যয় করছে, কিন্তু মধ্যবিত্ত সম্পূর্ণ পিছিয়ে পড়ছে। তারা ইকোনমিতে ব্যয় কিন্তু সেরকমভাবে করতে পারছে না। আর ইকোনমিতে যখন মধ্যবিত্ত ব্যয় করতে পারবে না, তখন স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক প্রভাবও কিন্তু পড়তে পারে। যেমন গণতন্ত্রের উপর একটা প্রভাবও পড়তে পারে। কারণ মধ্যবিত্তই যখন অবহেলিত হতে থাকবে, তখন স্বাভাবিকভাবেই সে ইকোনমিকে সেই পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং মধ্যবিত্তকে বাঁচিয়ে তুলতে হবে প্রোডাকশন এবং জবের মধ্য দিয়ে। মধ্যবিত্তদের বাঁচিয়ে তুলতে হবে সরকারি স্বাস্থ্য এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি জোরালো করার মধ্য দিয়ে, গুণগত মানের দিক থেকে বৃদ্ধি করে। যদি আমরা এসব জিনিসগুলোকে সেই পর্যায়ে গুণগত মান না বৃদ্ধি করতে পারি, তবে স্বাভাবিকভাবেই আমরা দেখব যে বেসরকারি সংস্থাগুলো তাদের মাথা চারা দিয়ে উঠছে শুধুমাত্র মুনাফার লালসায়। অপরদিকে যারা উচ্চ শ্রেণীতে অবস্থান করছে, এটা ভারতবর্ষে খুব সীমিত সংখ্যক, তাদের ভোগের প্রবণতাটা, ভোগের যেসব দ্রব্য তারা কিনছে তার মধ্যেও পরিবর্তন আসছে। তারা সাধারণত একটু নামি দামি কোম্পানি জিনিসপত্র কিনতে বেশি আগ্রহ প্রকাশ করছে। সুতরাং সাধারণ দ্রব্যের উৎপাদন, সাধারণ দ্রব্যের বিক্রি অনেকাংশেই কম। সুতরাং সার্বিকভাবে আমরা বলতে পারি যে এই যে আমাদের ইনকাম ট্যাক্সের ছাড় বা আয়করের ছাড়, তা ইকোনমিতে আসা বাঞ্ছনীয় ছিল এবং সেটা আরো বড় আকারে আসা প্রত্যাশিত ছিল। তবে এটা ঠিক যে নতুন পে কমিশনের সাপেক্ষে এটা ইকোনমিতে কতটা পজিটিভ শক
দিতে পারবে তা প্রশ্নের মুখে রাখে।